গল্প আমার হৃদয়ে তুই। সূচনা পর্ব। লেখনীতে জান্নাত সুলতানা। এত কান্না করার কি হয়েছে? জাস্ট একটু গরম কফি এতো। দাঁতে দাঁত কটমট করে কথাগুলো বলেই হাতে থাকা কফির মগটা ডান দিকের দেওয়ালটা ছুঁড়ে ফেলে দিল নির্বাণ। ঝনঝন শব্দে তোলে মগ টুকরো টুকরো হয়ে চারদিকে ছড়িয়ে ছুটিয়ে পড়ল। সামনে দাঁড়িয়ে 17 বছরের একজন কিশোরী। ব্যক্তিটার এমন আচরণে মেয়েটার ছোট্ট দেহাটা ভয়ে কেঁপে উঠে। দুপা পিছিয়ে গেল। তবে নিজের বাম হাতটা দিয়ে ধরে ডান হাতে ফু দিচ্ছে। আর চোখ দিয়ে জলের স্রোত বইছে। হাতটা রক্তিম আকার ধারণ করছে। হয়তো ফোসকা পড়বে। একটু আগেই নির্বাণ নামক ব্যক্তিটার জন্য কফি নিয়ে এসছিল সানায়া নামের মেয়েটা। কিন্তু কে জানতো এই কফি খেতে নয়, মেয়েটার হাতে ডালার জন্য বলেছিল এই পাষাণ ব্যক্তিটা। সামনে দাঁড়ানো নির্বাণ আবারও হুঙ্কার করে উঠল। এখন চোখে পানি কেন? যখন বলেছিলাম কোনো ছেলের ধারে কাছে যাবি না তখন তো শুনলি না। শুনবি কেন? তোর এই রূপ সবাইকে দেখাতে হবে তো। আমার কথা শুনলে তো আর এই রূপে কাউকে পাগল করতে পারবি না। তাই তো আজ ওই ছেলের হাত ধরে হাঁটছিলি। এই হাতেই ধরে ছিল তাই না? এই হাতেই তো। কথাটা বলে নির্বাণ সানায়াকে টানতে টানতে ওয়াশরুমে নিয়ে পানির কল ছেড়ে দিয়ে পাগলের মতো হাতটা ডলতে লাগল। একে তো হাতে গরম কফি ঢেলে দিয়েছে, তার উপর হাতটা ডলার কারণে সানায়া আর ব্যথা সহ্য করতে না পেরে শব্দ করে কেঁদে উঠল। হাতটা নির্বাণের কাছ থেকে ছাড়াতে চাইল তবে পারল না। মেয়েটা কান্নাগুলো চেপে রাখতে চাইছে। কিন্তু চেপে রাখার চেষ্টা কান্নাগুলো হেঁচকিতে পরিণত হচ্ছে। কথা বলবার মতো শক্তি কুলিয়ে উঠতে পারছে না। তবুও গলা দিয়ে কিছু বের করতে চাইল। ধরে আসা গলায় আটকে আটকে কিছু বের করল। আমিজ। তবে নির্বাণ সবটা শুনল না, ওয়াশরুম থেকে আবারও টেনে বের করল। ধাক্কা দিয়ে ফেলে দিল মেঝেতে। হাতে পোড়া, তার উপর ধাক্কা দেওয়ার ফলে পায়েও বেশ চোট পেল, তবে মুখ দিয়ে কোনো শব্দ বের করল না। আজকের ঘটনা মাথায় থাকলে আর কখনো আজ কলেজে যা করেছিস তা আর কোনো দিন করবি না। যা এখন ফটাফট আমার জন্য খাবার নিয়ে আয়। কথাটা বলেই নির্বাণ উল্টো দিকে ঘুরে দাঁড়াল। সানায়া আস্তে করে উঠে দাঁড়াতে চাইল, তবে সে হাত দিয়ে শক্তি প্রয়োগ করতে ব্যর্থ হল। তখনই বাইরে থেকে একজন ভদ্র মহিলার কণ্ঠে ভেসে এল, নির্বাণ। ব্যাস, নির্বাণ উল্টো দিক হতে ঘুরল। চাইল মেঝেতে পড়ে থাকা সপ্তদশী কন্যার পানে। ছেদ করে উঠল বুকটা। তবে মুখ চোখ দেখে কেউই বুঝতে পারবে না ব্যক্তিটার ভিতরের কি চলছে। একটু এগিয়ে এলো, ধরল মেয়েটার ডান হাতটা, অমনি মেয়েটা আর্তনাদ করে উঠল। মুখ দিয়ে না চাইতেও বেরিয়ে এলো, আহ! কাজ যেন এতেই হলো। ব্যক্তিটা তড়িঘড়ি করে ছেড়ে দিল ডান হাতটা। দৃষ্টি দিল মেয়েটার হাতটা। চোখ ঘোরালো অন্যদিকে। অনুতপ্ত কি নাকি ছলছলে চোখ জোড়া? আড়াল করতে চাইল হয়তো দুটি। তবে বেশিক্ষণ বসে রইল না, বাম হাতটা ধরে উঠে দাঁড়ালো মেয়েটাকে নিয়ে। খাবার নিয়ে তাড়াতাড়ি ফিরবি আদেশ নাকি অনুরোধ করল? সানায়া এই ছোট্ট মাথা তার উত্তর খুঁজে পেল না। তবে কাল বিলম্ব না করে ঘরের দরজাটা খুলে দেখল নির্বাণ মা সুমাইয়া বেগম দরজায় দাঁড়িয়ে। চোখে মুখে বিস্ময়ের ছোঁয়া। তিনি এটা বুঝতে পারছে এই মেয়ে এখানে কি করছে। ওর তো এখন কলেজে থাকার কথা। তবে কি কিছু হয়েছে? আর তার ছেলেও আজ এ বাড়িতে আসবে, ওনাকে তো একবারও জানায়নি। সব চিন্তা বাদ দিয়ে সানায়াকে পাশ কেটে ঘরে ঢুকতে ঢুকতে ছেলেকে জিজ্ঞেস করল, কখন এসছি বাবা? বেশি সময় হয়নি। আমি শাওয়ারে যাচ্ছি, তোমার সাথে পরে কথা বলছি। সুমাইয়া বেগম আর কিছু বলতে না দিয়ে নির্বাণ তোয়ালে নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। সানায়া এখনো দরজায় দাঁড়িয়ে। সুমাইয়া বেগম এগিয়ে গিয়ে মেয়েটার হাত ধরল। চোখের ইশারা বুঝালো ওনার সঙ্গে যাবার জন্য।
মেয়েটা বিনা বাক্য সুমাইয়া বেগমের সাথে পা মেলাল। সুমাইয়া বেগ রান্নাঘরে এসে সানায়ার হাত ছাড়ল। আলতো করে মেয়েটার বাহুতে হাত রাখল। কিছু বলেছে নির্ভান তোকে? সুমাইয়া বেগমের এমন আদুরে কণ্ঠে করা প্রশ্নের উত্তর। মেয়েটার মন চিৎকার করে বলতে ইচ্ছে করল, হ্যাঁ, তোমার ওই পাষাণ ছেলে শুধু বলেইনি আমার হাতে গরম কফি ঢেলে দিয়েছে। কিন্তু চাইলে কি সব সম্ভব? উহু, যদি আমরা যা চাই তা করতে পারতাম বা বলতে পারতাম তাহলে হয়তো আমাদের অর্ধেক কষ্ট কমে যেত। কিন্তু ও বলতে পারছে না, নাকি ওর মন বলতে চাইছে না? খালামণি নির্ভান ভাইকে বকুনি দিবে বলে। আর ওনাকে বকুনি দিলে তো ওর কষ্ট হবে। কিন্তু কেন? এত প্রশ্নের উত্তর এই ছোট্ট মাথাটায় নেই। হুম বলেছে ছেলেদের থেকে দূরে থাকতে। বলেই প্লেট ধুয়ে নির্ভান এর জন্য খাবার নিতে লাগল। সুমাইয়া বেগম এসে সানায়ার পাশে দাঁড়িয়ে ওনার বাম হাতটা দিয়ে মেয়েটার ডান হাতটা সামনে এনে বলল, এটা কিভাবে হয়েছে? সুমাইয়া বেগম বেশ বিচক্ষণ। সানায়া সেটা জানে, তার খালামণি ঠিক বুঝে যাবে। তবুও মিথ্যা একটা মনে মনে সাজিয়ে নিল। বেশ স্বাভাবিকভাবেই বল, খালামণি এটা আজ কলেজে সবার সাথে কফি খেতে গিয়ে অসাবধানতার জন্য হাতে পড়ে গিয়েছে। এ নিয়ে তুমি টেনশন করো না, আমি মলম লাগিয়ে নিব। সুমাইয়া বেগম আর কথা বাড়াল না। তবে ওনার চোখ মুখে দেখে বোঝা যাচ্ছে না তিনি সানায়ার কথাটা কতটুকু বিশ্বাস করেছে। তবে মনে হয় না বিশ্বাস করেছে বলে। তিনি আর কিছু না বলেই রান্নাঘর থেকে প্রস্থান নিলেন। ওনার শাশুড়ি আমেনা খাতুন ডাকছে তাই। সানাও সব নিয়ে নির্ভানের ঘরের দিকে পা বাড়াল। আপু, আমি নিয়া যাই। তোমাকে যদি আবার বকে। সানায়া রান্নাঘর থেকে বেরিয়ে আসতে দেখল দরজার পাশে নির্ভানের ছোট বোন আফিয়া দাঁড়িয়ে। আর কথাগুলো আফিয়া বলেছে। সানায়া মুচকি হাসল। যখন নির্ভান ওকে টানতে টানতে উপর নিয়ে যাচ্ছিল তখন আফিয়া দেখেছে। ও হয়তো খালামণির কাছে বলেছে ভেবেই সানায়া মুচকি হাসল। না আফি, তুই গিয়ে পড়তে বসো। আমি যাচ্ছি। কিন্তু তুই তো জানিস আমি না গেলে আবার ঝামেলা করবে ভাইয়া। আচ্ছা। সানায়া আর কিছু বলে না। উপরে নির্ভান নামক ব্যক্তিটার রুমের দিকে হাঁটা ধরল। একজন ২৪ কি ২৫ বছরের যুবক লন্ডন একটা বড় বাড়ির সুন্দর একটা কক্ষে বসে ফোনে কারোর সঙ্গে কথা বলছে। কিন্তু ব্যক্তিটার চোখে মুখে উপচে পড়া রাগ বলে দিচ্ছে ফোনের ওপাশের ব্যক্তিটাকে সামনে থাকলে হয়তো এতক্ষণে জীবিত অবস্থায় মাটি চাপা দিয়ে দিত। তোকে বলেছিলাম, জাস্ট ওর সাথে সাথে থাকবি আর ওর উপর নজর রাখবি, কিন্তু তুই। ওর হাত ধরে। ব্যক্তিটা রাগের জন্য মুখ দিয়ে কথা বের করতে পারে না। কল কাটে। আবারও ফোন হাতে অন্য একটা নাম্বারে কল লাগায়। ওপাশে ব্যক্তিটা বোধহয় ফোন হাতে বসেছিল। একবার রিং হওয়ার সঙ্গে সঙ্গে ফোনটা রিসিভ হয়। কলটা রিসিভ করার সঙ্গে সঙ্গে এ পাশের ব্যক্তিটা আদেশ সুরে বলে উঠল, ওর হাতটা ভেঙে হাসপাতালে ভর্তি করে দিয়ে আসবি। আচ্ছা স্যার। ওপাশের ব্যক্তিটা একটা ঢোক গিলে আমতা আমতা করে বলে। কথাটা কর্ণপাত হতেই ব্যক্তিটা ফোন কাটে। হাতের কাছে থাকা এসির রিমোটটা মেঝেতে ছুঁড়ে ফেলে দিয়ে বিড়বিড় করে বলে উঠল, এই একান্ত চৌধুরীর জিনিসে হাত দেওয়ার ফল কি তুই সেটা হারে হারে টের পাবি। আসবো ভাইয়া। সানায়া নির্ভানের ঘরের দরজার সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করল। কিন্তু ভিতর হতে কোনো উত্তর এলো না। সানায়া বেশ খুশি হল। মনে মনে ছক কষল খাবার ঘরে রেখে চলে যাবে। তড়িঘড়ি করে ঘরে ঢোকে বিছানার পাশে থাকা সেন্টার টেবিল খাবার থালাটা রাখে, সাথে আনা আরেকটা প্লেট দ্বারা ঢেকে দেয়। হাতে থাকা একটা ছোট বাটিটাও রাখে। কিন্তু বেচারি সানায়ার কপাল কি আর এত ভালো? একদম না। সব রেখে ঝটপট সোজা হয়ে পিছনে ফিরতেই ধাক্কা খেল কারোর শক্তপোক্ত চওড়া একটা শরীরের সঙ্গে।
নির্বাণ দাঁড়িয়ে। সানায়া পাশ কাটিয়ে চলে যেতে চায়, কিন্তু এটাও কি সামনে দাঁড়ানো মানবটার জন্য সম্ভব হবে? মোটেও নয়। নিজের ডান হাত দ্বারা মেয়েটার বাম হাত ধরে আটকে নিল। কোথায় যাচ্ছিস? নির্বাণের করা প্রশ্নে সানায়ার রাগ লাগল। কোথায় যাচ্ছে মানি? নিজে তো ফ্রেশ হয়ে নিয়েছে। আমি ফ্রেশ হব না। তবে রাগলে হিতে বিপরীত হতে পারে। পিছনে না ঘুরেই মিনমিন করে জানায়, আমি ফ্রেশ হয়নি। নির্বাণ কোনো প্রতিক্রিয়া করল না। কথাটা হয়তো ওর কান অবধি গেল, মস্তিষ্ক নিতে নারাজ। খাইয়ে দে। কি সুন্দর আবদার। কিন্তু সানায়া চোখ রসগোল্লা মতো বড় বড় করে পেছনে ফিরে নির্বাণের দিকে তাকাল। মেয়েটা অবাক হয়নি, শুধু অবাকের চরমপন্থী। আজ প্রথমত নির্বাণ এর এমন খাপছাড়া ব্যবহার করছে, যে ব্যবহারের সাথে সামনে দাঁড়ানো রমণীটা মোটেও অবগত নয়। যদি এ বাসায় আসলে নির্বাণের প্রায় সকল কাজ সানায়া করে, তবে এই ব্যক্তিটা তো সব সময় গম্ভীর আর একটা ভাব নিয়ে থাকতেই পছন্দ করে। সানায়া আজ 1.5 বছর ধরে এটাই দেখেই আসছে। কারোর সঙ্গে তেমন কথা বলে না। এমনকি বেশি মানুষজন কথা এসব পছন্দ নয় বলেই তো তিনি আলাদা একটা বাড়িতে থাকে, সেখান থেকে নির্বাণ এর অফিসও কাছে। নির্বাণ কথা শেষ করেই বিছানায় পা উঠিয়ে গোল হয়ে বসে গেল। সানায়ার ভাবনার মাঝেই নির্বাণ আবারও বলে উঠে, তুই খাবার খাইয়ে দিবি নাকি আমি অন্য কিছু খেয়ে ঘুমিয়ে যাব? অবশ্য অন্য কিছু খেলে কিন্তু আমার পেটের ক্ষুধা মেটাবে না। তাড়াতাড়ি সব কিছু গুছিয়ে বিদেয় হও আমার রুম থেকে। বলে গ্লাসে থাকা পানিটা সম্পূর্ণ শেষ করে গ্লাসটা সানায়ার হাতে দিয়ে কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়ে নির্বাণ। সানাও আর কিছু বলে না। সবকিছু গুছিয়ে নিয়ে কক্ষ হতে বেরিয়ে এলো। নির্বাণের কথার মানে তখন বুঝতে না পারলেও এটা ঠিকই বুঝতে পেরেছে, পাষাণ ব্যক্তিটা ভালো কিছুর ইঙ্গিত করছে না। তাই তো কথা না বাড়িয়ে চুপচাপ খাইয়ে দিয়েছে। কিন্তু সানায়া বেশ অবাক হয়েছে নির্বাণ নামক পাষাণ ব্যক্তিটার এরূপ ব্যবহারে। সানায়া আর বেশি কিছু ভাবে না। রান্নাঘরে সব রেখে নিজের কক্ষে চলে আসে। তারপর গোসল করে ফ্রেশ হয়ে বিছানায় শুতেই ক্লান্ত থাকার দরুনে ঘুমিয়ে পড়ে। ভালো করে হাতটা ভেঙে দে, যেন আর কখনো কোনো মেয়ের গায়ে বাজে ভাবে স্পর্শ করার আগে আমার কথা মনে করে। উপরোক্ত বাক্যগুলো বলে নির্বাণ ফোনের ওপাশের ব্যক্তিটাকে কিছু বলতে না দিয়ে লাইনটা কেটে দিল। অতিরিক্ত রাগের কারণে চোখ দুটি লাল হয়ে কপালের রগগুলো ফুলে উঠেছে। হাতে থাকা ফোনটা শক্ত করে চেপে ধরে বিড়বিড় করে বলে, তুই চিন্তাও করতে পারবি না তোর কি অবস্থা করব আমি। আমার কলিজায় হাত দিয়েছি যে। নির্বাণ কথাগুলো বলেই ফোনটা সোফায় রেখে উঠে দাঁড়িয়ে বেকনিতে যায়। একটা সিগারেট ধরায়, কিন্তু এক টান দেওয়ার সঙ্গে সঙ্গে রুমে থাকা ফোনটা সশব্দে বেজে উঠে। নির্বাণ বিরক্ত হয়। এগিয়ে আসে সোফায় হতে ফোন হাতে নিয়ে ভ্রু কুঁচকে আসে। তবে কিছু ভেবে ফোনটা রিসিভ করে। আর সাথে সাথে কানে ভেসে এলো কিছু অনাকাঙ্ক্ষিত কথা। স্যার, আপনি যে ছেলেটার কথা বলেছিলেন, ওই ছেলেটার হাত অলরেডি কেউ ভেঙে দিয়ে হসপিটালে ভর্তি করে এসছে। ব্যক্তিটার এমন কথায় নির্বাণের কপালে চিন্তার ভাঁজ পড়ে। তবে কিছু বলে না, শুধু আদেশর ঝুড়ি ছুঁড়ে বলে উঠে, কাজটা কার খোঁজ নিয়ে আমায় শিগগির জানা সামির। নিজের কথা সমাপ্ত করে লাইন কাটে নির্বাণ। অতঃপর ফোন সোফায় ছুঁড়ে ফেলে আবার বেকনিতে গিয়ে সিগারেটর ধোঁয়া উড়াতে ব্যস্ত হয়। রাত তখন 9টার বেশি সময় বাজে। সুমাইয়া বেগম এসছে ছেলের রুমে। বাবা, আসব। মা। নির্বাণ ল্যাপটপ নিয়ে বিছানায় বসে কাজ করছে। তখনই সুমাইয়া বেগম আসে। ছেলের এমন কথায় সুমাইয়া বেগম মুচকি হাসে। তুই আজ আসবি, আমাকে একবারও বললি না যে? বিছানায় ছেলের পাশে বসতে বসতে প্রশ্ন করে সুমাইয়া বেগম।
আসার কোনো রকম প্ল্যানিং ছিল না মা। হুট করে চলে এসছি। আচ্ছা ভালো। এখনো চল খেয়ে নিবি। তোর বাবা দাদি অপেক্ষা করছে। তুমি যাও। আমি হাতের কাজটা শেষ করে আসছি। আচ্ছা। কথা শেষ করে সুমাইয়া বেগম ঘর ছেড়ে বেরিয়ে গেল। নির্বাণও কাজে মন দিল। সানা বেবি কবে বড় হবে তুমি? তোমার জন্য আমি আর কত যুদ্ধ করব। কথাগুলো শেষ করে একান্ত নামক যুবকটার হাতে থাকা সানায়ার ছবিটায় ঠোঁট ছুঁয়ে দেয়। তারপর আবারও বলে উঠে, আর মাত্র কটা দিন বেবি। তারপর আসছি আমি। স্যার বড় স্যার নাকি আপনাকে কলে পাচ্ছে না? কলটা যদি কিন্ডলাই রিসিভ করেন। দরজা হালকা করে টোকা দিয়ে একান্তর পিয়ে বলে উঠে, তুমি যাও। কথাটা বলেই সোফা ছেড়ে উঠে গিয়ে নরম তুলতুলে বিছানা থেকে নিজের ফোনটা হাতে নিয়ে কল লাগায় বাবার নাম্বারে। এই মায়া একটা কাজও ঠিকঠাক মতো করে না। সবাই খাবার টেবিলে বসে। সুমাইয়া বেগম আফি খাবার এনে টেবিলে রাখছে। সানায়া রান্না ঘরে কিছু করছে। আমেনা খাতুনের কথায় কেউ কিছু বুঝল না। সুমাইয়া বেগম বেশ মার্জিত ভাষায় জিজ্ঞেস করে, কি হয়েছে আম্মা? কার কথা বলছেন আপনি? আমেনা খাতুন কণ্ঠে তেজ নিয়ে বলে উঠে, কেন তোমার গুণধর বইনের মায়া? কইছি রাইতে চাইড্ডা মরিচ দিয়া একটু বর্তা বানাইতো। কিন্তু হেতি আর কিছু বলে না। ফোঁস ফোঁস করতে থাকে আমেনা খাতুন। নির্বাণ দাদির কথায় ভ্রু কুঁচকে আসে। গম্ভীর কণ্ঠে বলে উঠে, দাদি ও এ বাড়ির কাজের মেয়ে না। এটা ওর খালার বাড়ি আর ও এখানে পড়া লেখা করে। নাতির কথা আমেনা খাতুনের পছন্দ হল না। নাক ছিটকে নিলেন। পাশে বসা ছেলে আর ছেলের বউয়ের দিকে তাকিয়ে নেকা কণ্ঠে বলে উঠে, তোরা দেখলি এই পোলা বাইরের একটা মায়ার লাইগা আমার লগে এখনই কেমনে কথা কয়? না জানি বিয়া করলে কি করে। আহমাদ তুমি এসব কি বলো? সানায়া কেন বাইরের মেয়ে হবে? ও তো আমার মেয়ে। আর তুমি ওকে কেন এসব করতে বলছো? বাড়িতে কি কাজের লোকদের অভাব পড়ছে? ছেলের কথায় আমেনা খাতুন আরও ক্ষিপ্ত হলেন। রান্নাঘরের দরজায় দাঁড়ানো সানায়ার দিকে চোখ গরম করে তাকালো। যার অর্থ মায়া তোর খবর আছে। এর মধ্যে একজন কাজের লোক ছোট একটা বাটিতে করে একটু মরিচ বাটা এনে আমেনা খাতুনের ভাতের থালার পাশে রাখে। তবে তিনি সেটা দেখে নাক মুখ কুঁচকে নিয়ে বললেন, আমি এই যন্ত্রপাতির বত্তা খাই না। আর অহন আমার বত্তা খাওয়ার শখ মিটটা গেছে। লাগতো না। আমি তরকারি দিয়ে খাইয়া লামু। রাগে গজগজ করতে করতে মুখে ভাত পুরো আমেনা খাতুন। সুমাইয়া বেগম শাশুড়িকে বেশ সম্মান করে। তিনি নমনীয় কণ্ঠে বলে, আম্মা, ওর হাতে গরম কফি পড়ে গিয়েছে কিভাবে যেন। আপনি কিছু মনে করবেন না। আমি কাল সকালে আপনাকে বর্তা বানিয়ে দেব। তুমি আর তোমার বইনের মায়ার হইয়া তদারকি করতে আয়ো না। আমার বত্তা খাওনের শখ আর নাই। ক্ষিপ্ত কণ্ঠে কথাগুলো বলে তিনি খাবার শেষ হাত ধুয়ে লাঠি ভর দিয়ে রুমে যেতে যেতে সানায়াকে উদ্দেশ্য করে বলে গেল, খাবার শেষে যেন তার রুমে গিয়ে পা মালিশ করে দিয়ে আসে। সানায়া আচ্ছা বলে। সুমাইয়া বেগম শাশুড়ি যাওয়ার সঙ্গে সঙ্গে সানায়াকে খাবার খেতে বসতে বলে। তাল মিলিয়ে নিজাম উদ্দিনও বলে উঠে, এত সব কিছুর মাঝে নির্বাণ এতক্ষণ চুপচাপ সব অবলোকন করে গিয়েছে। কিন্তু সানায়া যে এতক্ষণ খাবার খেতে বসেনি সে তা খেয়াল করেনি। মা বাবার কথায় ভ্রু কুঁচকে প্রশ্ন করে, ও কেন আমাদের সাথে বসেনি? তোর দাদি না করেছে? ওনার সাথে যেন একই টেবিলে না বসে। সুমাইয়া বেগম দীর্ঘ শ্বাস ফেলে বলে উঠে। নির্বাণ ফোঁস করে শ্বাস ফেলে। খাবার শেষ টিস্যু দিয়ে হাত মুছতে মুছতে মাকে উদ্দেশ্য করে বলে যায় যেন রুমে কফি দিয়ে আসা হয়। কথা শেষ করে নির্বাণ নিজের রুমের উদ্দেশ্য চলে গেল।
আফিও খাবার শেষ করে নিজের রুমে চলে গেল। ডাইনিং রুমে শুধু দুইজন মেইড আর সুমাইয়া বেগম সানায়া রয়েছে। একজন মেইড নির্ভান এর জন্য কফি বানিয়ে নিয়ে উপর যাওয়ার জন্য অগ্রসর হতেই সুমাইয়া বেগম তাকে বাদ সাধল। মেইডকে আমেনা খাতুনের রুমে যেতে বলে তিনি নির্ভানের কফিটা সানায়াকে নিয়ে যেতে বলে। সানায়া একবার না করতে চাইছিল, কিন্তু মধ্যবিত্ত পরিবারের মেয়ে সানায়া, বড়দের মুখে মুখে কথা বলার অভ্যাসটা নেই। অগত্যা কফিটা নিয়ে উপর নির্ভান এর রুমে যাওয়ার জন্য অগ্রসর হয়। তুমি কি কোথাও যাচ্ছ? হ্যাঁ। কেন, কিছু বলবে? নির্ভান অফিসের জন্য রেডি হয়ে নিচে এসছে। এর মধ্যে নিজাম উদ্দিন প্রশ্ন করে। নির্ভান উত্তর দিয়ে চেয়ারে বসতে বসতে ভ্রুকুচকে জিজ্ঞেস করে, আমার নাতি দেশে আইব আইজ? পাশ থেকে আমেনা খাতুন খুশি খুশি মনে বলে উঠে। যা নির্ভান এর চক্ষু এড়ায়নি। সেও খুব স্বাভাবিকভাবে বলে উঠে, তো তো মানে কি? তুমি ওকে আনতে যাবে? বিকেল 5টায় এসে পৌঁছাবে। আমি যেতাম, তবে আমাকে একটা জরুরি কাজে কিছু দিনের জন্য একটু পর শহরের বাহিরে যেতে হব। বাবার কথায় নির্ভান চুপচাপ শুনে। খাবার শেষ। টিস্যু দিয়ে হাত মুছে নেয়। চেয়ার ছেড়ে উঠতে উঠতে একবার কলেজ ড্রেস পরিহিত সানায়ার দিকে এক পলক তাকিয়ে দৃষ্টি ঘুরায়। তারপর বাবার দিকে তাকিয়ে বলে উঠে, আচ্ছা। সংক্ষিপ্ত জবাব দিয়ে নির্ভান ডাইনিং ছেড়ে মায়ের কাছে বলে চলে যেতে চায়। কিন্তু সুমাইয়া বেগম তার আগেই নির্ভানকে উদ্দেশ্য করে পেছনে থেকে বলে উঠে, আজ ড্রাইভার আসেনি। ওদের যদি একটু কষ্ট করে কলেজ তাড়াতাড়ি আসতে বলো, আমার মিটিং আছে। সুমাইয়া বেগমকে সবটা কথা সম্পূর্ণ করতে না দিয়ে নির্ভান তার আগে নিজ থেকে কথাগুলো বলেই গটগট পায়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। সানায়া আফির দিকে অসহায় চোখে তাকালো। আফি খুশি খুশি মনে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে যায়। সানায়া আফিকে অনুসরণ করে। আমি ড্রাইভার নয়, আর না আমি বাঘ ভাল্লুক। সো চুপচাপ যে কেউ একজন সামনে বসে যায়। আফি পেছনে বসেছে। সানাও আফির পাশে বসতে যাচ্ছিল, কিন্তু নির্ভান এর কথায় আর ওখানে বসে না। মনে মনে একটু খুশি হয়। আফির দিকে একবার আওর চোখে তাকিয়ে সুর সুর করে সামনে ফ্রন্ট সিটে বসে পড়ে নির্ভান এর পাশে। নির্ভান একবার আওর চোখে সানায়ার দিকে তাকায়। সানায়া কলেজ ব্যাগটা কোলে নিয়ে বসেছে। নির্ভান সব পর্যবেক্ষণ করে শান্ত কণ্ঠে বলে উঠে, সিট বেল্ট বেঁধে নে। সানায় খেয়াল ছিল না। হঠাৎ নির্ভানের কথা বুঝতে পারে না। অবুঝ চোখে তাকায় নির্ভান এর দিকে। যা দেখে ফোঁস করে শ্বাস ফেলে নির্ভান অতঃপর ঝুঁকে আসে সানায়ের দিকে। সানায়া তৎক্ষণাৎ চোখ বড় বড় করে আর নির্ভানের সিল্কি চুলগুলো সানায়ার থুতনিতে লাগে, যার থেকে সুন্দর একটা গন্ধ আসছে। সানায়া চোখ বন্ধ করে লম্বা একটা দম নিয়ে গন্ধটা নিয়ে নেয় নিজের মাঝে। হঠাৎ গন্ধটা না পেয়ে সানায়া তড়িঘড়ি করে চোখ খোলে, কিন্তু ততক্ষণে যা দেখার তা নির্ভান দেখে নিয়েছে। সানায়ার দিকে নির্ভান চোখ ছোট ছোট করে তাকিয়ে আছে। যা দেখে সানায়া চোরা চোখে তাকায় একবার। এই লোক কি কিছু বুঝে গেল? সানায়ার কথাটা ভাবতেই গলা শুকিয়ে যাওয়ার উপক্রম। তবে সানায়াকে অবাক করে দিয়ে নির্ভান খুব স্বাভাবিকভাবে দুজনের উদ্দেশ্য বলে উঠে, চুপচাপ ক্লাস করে বাসায় চলে আসবি। কথা যেন মাথায় থাকে। আফি ভাইয়ের কথা শুনে মিনমিন করে বলে উঠে, আচ্ছা। নির্ভান আর কিছু বলে না। সানায়া জানে কথাটা তাকে উদ্দেশ্য করে বলা হয়েছে। কালকের ঘটনাকে কেন্দ্র করে নির্ভান আজও তাকে সাবধান করছে। এটা বুঝতে বেশি বেগ পেতে হয় না সানায়ার। আচ্ছা, উনিকে আমাকে এতটা নজরে রাখে? উনি তো আর আমাকে ভালোবাসে না। তবে কেন উনি আমার সাথে কাল এমন করল? শুধু একটা ছেলে আমার হাত ধরেছে সেই জন্য? শুধু কি বোন হিসেবে নাকি অন্য কারণ?
এত এত প্রশ্নকে দিবি তার উত্তর? পাশে বসা এই সুন্দর সুদর্শন পুরুষ। কখনো সম্ভব না এটা। তবে কে? আচ্ছা, উত্তরগুলো কি সানায়া নিজেই কখনো নিজের মন থেকে পেয়ে যাবে? সানায়ার ভাবনার মাঝেই গাড়িটা এসে ওদের কলেজ গেইটে থামে। আফি আগে আগে গাড়ি থেকে নেমে দাঁড়ায়। সানাও নামতে যাবে তার আগে নির্বাণ ওর হাত ধরে আটকে দেয়। হিজাবটা ঠিকঠাক করে দিতে দিতে বলে উঠে, নিজের জন্য না হয়, আমার জন্য হলেও নিজেকে সুরক্ষিত রাখবে আশা করি। কথাটা বলেই নির্বাণ নিজে একটু এগিয়ে গিয়ে সানায়ার পাশের দরজাটা খোলা দিয়ে সানায়াকে নামতে ইশারা করে। সানায়া রোবটের ন্যায় চুপচাপ গাড়ি থেকে নেমে দাঁড়ায়। নির্বাণ গাড়ি স্টার্ট দিয়ে সাই সাই করে চলে যায়। আফি এসে সানায়ার হাত ধরেতেই সম্মতি ফিরে পায়। নির্বাণ ভাই কি বলে গেল এটা? সানায়া ঠিক বুঝে এলো না। শুধু মনে হচ্ছে নির্বাণ ভাই হয়তো অসুস্থ হয়ে পড়েছে। তা না হলে এই গম্ভীর চুপচাপ থাকা মানুষটা হঠাৎ কাল থেকে এমন খাপছাড়া ব্যবহার কেন করছে? সানায়া এসব ভাবনার মাঝেই আফি বলে উঠে, সবে তো শুরু, এতেই তোমার এই হাল? মানে? আফির কথা শুনে ভ্রু কুঁচকে আসে সানায়ার। অবাক হয়ে প্রশ্ন করে আফিকে, সময় হলে বুঝে যাবে। এখন চলো, আমার ক্লাসের লেট হচ্ছে। সানায়া আর কথা বাড়ায় না। আফির সঙ্গে কলেজের ভিতর চলে আসে। আফি ইন্টার ফার্স্ট ইয়ারে আর সানায়া ইন্টার ফাইনাল ইয়ারে। 1 বছরের ছোট বড় দুজনে। সানায়া মধ্যবিত্ত পরিবারের মেয়ে। সানায়ার বাবা সালাউদ্দিন রহমান একজন গ্রামের ডক্টর। সানায়ার মা শারমিন সালাউদ্দিন। ভাই সেহের বয়স 7 বছর। সুখী পরিবার। সানায়া মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর সুমাইয়া বেগমের কাছে নিয়ে আসা হয় সানায়াকে, কারণ গ্রামের চেয়ারম্যানের ছেলের বাজে নজর পড়েছিল সানায়ার উপর। আর কলেজটা তাদের চেয়ারম্যানের এলাকায় হওয়াতে শারমিন বোনের কাছে দিয়ে দিয়েছে মেয়েকে। শুন, রুম থেকে বেশি বেরুবার প্রয়োজন নেই। এমন কেন বলছো খালামণি? সুমাইয়া বেগম আফি আর সানায়াকে নাস্তা দিতে দিতে কথাটা বলে উঠে। সানায়াও উল্টো প্রশ্ন করে। সুমাইয়া বেগম সানায়ার কথা ওর মাথার হাত রেখে বলে উঠে, সকালের কথা ভুলে গিয়েছিস? সানায়ার কিছু মনে পড়ে। তারপর মাথা নেড়ে মুচকি হাসে। আমি খাবার মেইড দিয়ে রুমে পাঠিয়ে দেব। মায়ের সাথে কথা বলে নিস। ফোন করেছিল? কলেজে ছিলি তুই? আচ্ছা। সুমাইয়া বেগমের কথায় সানায়া ছোট করে জবাব দেয়। তারপর নাস্তা করে সুমাইয়া বেগমের ফোনটা নিয়ে আফির রুমে চলে এলো। রাত 7টা বাজে। আমেনা খাতুন সোফায় বসে আছে, সানায়া ওনার পেছনে দাঁড়িয়ে মাথা মাসাজ করে দিচ্ছে। সুমাইয়া বেগম রান্নাঘরে রাতের খাবার তৈরি করছে। আফি ডাইনিং টেবিলে বসে চিপস খাচ্ছে। ঠিক তক্ষুনি বাড়ির কলিং বেলটা সশব্দে বেজে উঠে। একজন মেয়ে যাচ্ছিল দরজা খুলতে, তার আগেই আফি তাকে থামিয়ে দেয়। চেয়ার ছেড়ে উঠে গিয়ে নিজে দরজা খুলে দেয়। দরজা খুলতেই দেখা মিলে নির্বাণের, তার ঠিক পেছনে একজন সুদর্শন যুবক। নির্বাণ কিছু না বলে বাড়ির ভিতরে প্রবেশ করে। তার পেছনে ড্রাইভার 2টা লাগেজ নিয়ে আসে। তুই কফি নিয়ে আমার রুমে আয়। নির্বাণ সানায়াকে কথাটা উদ্দেশ্য করে বলেই হনহনিয়ে উপর চলে যায়। ততক্ষণে সুমাইয়া বেগম এসে পড়েছে রান্নাঘর থেকে। আমেনা খাতুনও ব্যক্তিটার সাথে আহ্লাদী সুরে কুশল বিনিময় করে জড়িয়ে ধরে তাকে। সুমাইয়া বেগম ব্যক্তিটার নিকটে আসে। মুচকি হেসে জিজ্ঞেস করে, কেমন আছো একান্ত? তোমার বাবা আসেনি? 1 মগ কফি নিয়ে আসতে এত সময় লাগলো? বিয়ের পর তো আমাকে না খেয়েই থাকতে হবে দেখছি। নির্বাণের কথা শুনে সানায়া হতভম্ব। কি বলে এই লোক? আর বেশি দেরি কোথায় হলো? মাত্র তো একান্ত চৌধুরীর নামের লোকটার সাথে একটা কথা বলেই চলে এসছে। অবশ্য কথা শেষ করে সানায়া আসতে চেয়েছিল।
কিন্তু আমেনা খাতুন তিনিই তো আসতে দিল না। কিন্তু সানায়া সে সব চিন্তা মাথায় না এনে খুব স্বাভাবিকভাবে বলে উঠে, সেটা না হয় আমার উনি বুঝে নিবে। এটা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। অবশ্যই করতে হবে। আমার জীবন নিয়ে তো আমাকেই চিন্তা করতে হবে। মানে? নির্ভানের কথাগুলো শুনে সানায়া ভ্রুকুচকে জিজ্ঞেস করে। কিন্তু নির্ভান সে কি এই প্রশ্নের জবাব দেবে? চল এখন যা। আর শোন, রুম থেকে একদম বেরুবি না। সামনে এক্সাম না। পড়া মনোযোগ হবি। একদম তিরিংবিরিং করবি না। আচ্ছা। নির্ভানের আদেশের সুরে বলা কথাগুলো বলতে বলতে কফির কাপে চুমুক বসায়। সানায়া ছোট জবাব দিয়ে ঘর ছেড়ে বেরিয়ে নিজের রুমে চলে আসতে নিলেই দেখা হয় একান্তর সাথে। নির্ভানের পাশের রুমটা একান্তর জন্য বরাদ্দ করা হয়েছে। তার আর নির্ভানের রুমের ঠিক বরাবর আফির রুম, যেটায় সানায়া থাকে। ভাইয়ার রুম থেকে আসা হয়েছে বুঝি? একান্ত হঠাৎ বলে উঠে কথাটা সানায়া কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ে। এমন ভাবে কেন বলল একান্ত? কেমন যেন বিশ্রী শোনালো কথাটা। কিন্তু সানায়া তা বেশি ঘাটে না, হাসার চেষ্টা করে বলে উঠে, কফি চেয়েছিল। আচ্ছা। চলো, মামনি ডেকেছে খাবার খাওয়ার জন্য। সানায়ার বিকেলের কথা মনে পড়ে। খালামণির কথাটা মনে হতেই আমতা আমতা করে বলে, আপনি যান, আমি আসছি। একান্ত হাসার চেষ্টা করে বলে উঠে, ওকে, তাড়াতাড়ি চলে এসো। একান্ত চলে যায়। সানাও নিজের রুমে চলে আসে। স্যার। স্বামীর ডাকে নির্ভান বিরক্ত হয়। এই নিয়ে না হলেও স্বামীর 10 বার শুধু এই স্যার বলেই থেমে যাচ্ছে। আর কিছু বলছে না। নির্ভানও শোনে না, এক মনে চুপচাপ কাজ করেই যাচ্ছে। কিন্তু এবার সে মহা বিরক্ত হয়। ল্যাপটপ বন্ধ করে দাঁতে দাঁত চেপে বলে উঠে, তুমি বলবে হয়েছেটা কি? স্যার আসলে স্বামীর। নির্ভান ধমক দেয়। এবার স্বামীর ঘোরঘোর করে বলে উঠে, স্যার, ম্যামের সাথে ছেলেটা আপনার ফুফাতো ভাই একান্ত চৌধুরীর রেখেছিল। আর একান্তই ছেলেটার হাত ভেঙেছে। নির্ভানের কোনো হেলেদুলে নেই, যেন এ বিষয়ে আগে থেকে অবগত। স্বামীর অবাক হয়। এত বড় একটা খবর, তারপরেও তার স্যারের কোনো চিন্তা নেই। এটা কি করে হতে পারে? স্বামীরের ভাবনার মাঝেই নির্ভান খুব স্বাভাবিকভাবে বলে উঠে, আমি বেরুচ্ছি। তুমিও ততক্ষণে তোমার বাসায় যাও। স্যার, আমি যাই আপনার সঙ্গে। আমি প্রেম করতে যাচ্ছি। তুমি ওখানে গিয়ে কি করবে? আমার প্রেম করা দেখবে? নির্ভান চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে গায়ে ব্লেজার জোড়াতে জোড়াতে ভ্রুকুচকে জিজ্ঞেস করে। যা শোনে স্বামীর দুই দিকে মাথা নাড়ে। দাঁত দ্বারা জিহা কেটে তড়িঘড়ি করে বলে, না স্যার, আমি তো। চুপচাপ বাসায় যাও। বিকেলে আবার চলে এসো। কথাগুলো বলতে বলতে নির্ভান চোখে সানগ্লাস পরে নিজের গম্ভীর মুখে করে কেবিন থেকে বেরিয়ে যায়। সানায়া ক্লাস শেষ কলেজ ভিতর থেকে বেরিয়ে এসে রাস্তা দাঁড়ায়। আজ আফি আসেনি, তাই আসার সময় হেঁটে এসছে। কারণ আফি এলেই বাড়ি থেকে গাড়ি দিয়ে আসা যায়। নয়তো আমেনা খাতুন ভালো চোখে দেখে না। সানায়া অবশ্য আফির সাথেও গাড়ি দিয়ে আসত না, কিন্তু যদি না আসে তবে হয়তো আফি নিজাম উদ্দিনের কাছে এ ব্যাপারে জানিয়ে দিবে। আর আমেনা খাতুন যে সানায়াকে আগে থেকে নিষেধ করেছে সে যেন এ কথা কাউকে না জানায়। এসব ভাবতে ভাবতে সানায়া হাঁটছিল। কিন্তু হঠাৎ ওর সামনে একটা কলো গাড়ি থামে। সানায়া কিছুটা চমকে উঠে। কারণ ও আনমনে এসব ভাবতে হাঁটছিল। আর এখন যদি কিছু হয়ে যেত, তাহলে কি হতো ভেবেই ও মাথা তুলে গাড়িটাকে ভালে করে পর্যবেক্ষণ করে বুঝতে পারল এটা নির্ভান নামক পাষাণ পুরুষের গাড়ি। কিন্তু এটা এখানে কি করছে? এটা তো এখনো অফিসে থাকার কথা।
কারণ এই গাড়িটা শুধু নির্ভান ব্যবহার করে, দুইটা গাড়ির মধ্যে নির্ভানের এই গাড়ি কেউ ব্যবহার করে না, ভয় পায় কিনা। সানায়ার ভাবনার মাঝেই গম্ভীর কণ্ঠে পাশ থেকে নির্ভান বলে উঠে, তোর আমাকে নিয়ে ভাবনা শেষ হলে আমরা কি এখন যেতে পারি? তো আমি কি আপনাকে আমার সাথে বেঁধে রেখেছি? আনমনেই কথাটা বলে বসে সানায়া, কিন্তু কথাটা শেষ করেই বুঝতে পারে বেফাঁস কথা বলে ফেলেছে। তাই মাথা নুইয়ে বলে উঠে, আসলে বুঝেছি। বাধা পড়ার ভীষণ শখ। সমস্যা নেই, পূর্ণ করে দেব। সানায়াকে অর্ধ কথা শুনেই নির্ভান বলে উঠে। সানায়া বিস্ময়ের চোখে তাকিয়ে বলে উঠে, আপনি কি সব বলছেন নির্ভান ভাই? গাড়িতে ওঠ, নয়তো আরও অনেক কিছু শুনতে হবে। সানায়া আর কথা বাড়ায় না। এই লোকটা পুরোটাই রহস্য। কখন কি বলে কি করে কিছুই বোঝা যায় না। সানায়া নিজেও কিছুটা ক্লান্ত লাগছে। হেঁটে হেঁটে এখন বাড়ি অবধি যাওয়া সম্ভব নয়, কারণ আসার সময়ও হেঁটে হেঁটে এসছে। আর এই দুপুরে গাড়ি মিলাও মুশকিল। তাই চুপচাপ গাড়িতে উঠে বসে। নির্ভান নিজেও গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দেয়। আমার কথা হুনো বউ, তোমার বইনরে কইও আমার লগে কথা কইবার লাইগা। আমেনা খাতুন পানের ভাটা থেকে পান নিয়ে তা মাথায় মুছতে মুছতে কথাগুলো বলে উঠে। সুমাইয়া বেগম আশ্চর্য হয় এমন কথা শোনে, কারণ আমেনা খাতুন কখনো তার পরিবারের কাউকে পছন্দ করত না। আর আজ হঠাৎ এমন কথায় অবাক হয়ে প্রশ্ন করে সুমাইয়া বেগম, কেন আম্মা? হঠাৎ আপনি তো কখনো যেইদা কইছি হেইডাই করো, এত বেশি কথা কইও না। তোমার বইনের মায়ার কপাল খুলছে। আমেনা খাতুন পান মুখে পুরে লাঠি ভর করে ডাইনিং টেবিল ছেড়ে নিজের রুমে চলে গেল। তোর দাদির মাথায় কিছু একটা চলছে। সুমাইয়া বেগম নির্ভানের মাথায় বিলি কাটতে কাটতে কথাটা বলে। নির্ভান মায়ের কথায় মুচকি হাসে, যা দেখে ভ্রু কুঁচকে আসে সুমাইয়া বেগমের। তোর টেনশন হচ্ছে না? একটু হচ্ছে, তোমার বোনের মেয়ের জন্য। নির্ভান অসহায় ফেস করে বলে উঠে, কি বলছিস? তা কেন হচ্ছে? কিন্তু আমার তোর জন্য হচ্ছে। তোর দাদি না আবার কিছু করে বসে? সুমাইয়া বেগম কপালে চিন্তার ভাঁজ নিয়ে কথাগুলো বলে। কিন্তু নির্ভান ওনার কথা শুনে অবাক হওয়ার মতো করে বলে, ওমা হবে না। এত তাড়াতাড়ি আমার মতো একটা পাষাণ মানুষের সাথে ওর জীবন বাধা পড়ে যাবে যে? তোর দাদি একান্তর কথা বলছে। জানি আমি। তুমি টেনশন করো না। বাবাকে ফোন দিয়ে তাড়াতাড়ি কাজ কমপ্লিট করে বাড়ি বেক করতে বলো। একটা মাত্র ছেলে, আর তার বিয়েতে কি বাবা হিসেবে অনুপস্থিত থাকলে চলবে? সামনে মাসে আমার ফাইনাল এক্সাম। আর তুমি এখন আমাকে বাড়ি যেতে বলছো? আমি কি তোকে একবারের জন্য চলে আসতে বলেছি? আসবি আবার সপ্তাহ বাদে চলে যাস। বোঝার চেষ্টা করো। আমি পরীক্ষার পর তো চলেই যাব। বেশি বুঝিস না। তোর বাবা একটা ভালো সম্বন্ধ পেয়েছে। তাড়াতাড়ি চলে আয়। শারমিন সালাউদ্দিন কথাগুলো বলেই ফোনটা খট করে কেটে দেয়। সানায়া হতভম্ব, তার মায়ের হঠাৎ কি হয়েছে? যেই উনি লেখাপড়া করানোর জন্য চেয়ারম্যানের ছেলের সাথে বিয়ে দেবে না বলে লেখাপড়া করানোর জন্য ঢাকা বোনের বাসায় পাঠিয়ে দিলে, আর আজ সেখানে উনি নিজে তাকে পরীক্ষার 1 মাস আগে বিয়ের জন্য বাড়ি যেতে বলছে। ব্যাপারটা সানায়ার জন্য যেমন ভাবনার বিষয়, ঠিক তেমন মনে বেশ অভিমান জমা হল। সানায়া এসব ভাবতে ভাবতে সুমাইয়া বেগমের রুমে চলে এলো। সেখানে এসে দেখল নির্ভান আফিও বসে আছে। সানায়া চুপচাপ গিয়ে সুমাইয়া বেগমের সামনে দাঁড়াল। অসহায় চোখে তাকিয়ে বলে উঠল, মা বাড়ি যেতে বলছে, কিন্তু এখন বাড়ি যাওয়া সম্ভব না। সামনে মাসে এক্সাম। সুমাইয়া বেগম সোফায় বসে থাকা ছেলের দিকে কপালে চিন্তার ভাঁজ ফেলে তাকায়। নির্ভান মায়ের দিকে শান্ত চোখে তাকিয়ে বলে উঠে,
যা রেডি হয়ে নেয়, আমি দিয়ে আসব। নির্বাণের কথা শুনে সবাই অবাক নয়নে তাকালো নির্বাণের দিকে। সানায়া মনে মনে আচ্ছা মতো বকতে লাগলো নির্বাণকে। সে তো ভেবেছে আর কেউ বাধা দিক বা না দিক নির্বাণ অন্তত তার মায়ের সাথে এ বিষয়ে কথা বলবে। কিন্তু তিনি তো আরও এক ধাপ উপরে। এসব ভেবেই সানায়ার রাগ লাগল। তুই বুঝতে পারছি তোর মা, তুমি চিন্তা করো না, আমি গিয়ে 3 দিন পর নিয়ে আসব। মায়ের কথা সবটা না শুনেই নির্বাণ নিজের কথা বলে ঘর ছেড়ে বেরিয়ে যেতে যেতে সানায়াকে উদ্দেশ্য করে বলে, চল তাড়াতাড়ি রেডি হ, আমি অপেক্ষা করছি গাড়িতে। সানায়া একটু ভরসা পায়। নির্বাণ যেহেতু বলেছে 3 দিন পর নিয়ে আসবে, তার মানে সত্যি সে যাবে। আজ শুক্রবার, মানে রবিবারে যাবে নির্বাণ ভাই। আর তার বাবা মা নির্বাণের কথা অবশ্যই ফেলতে পারবে না, সে জানে। তাই খুশি খুশি মনে রেডি হতে চলে যায়। সানায়া রেডি হয়ে নিজের সব প্রয়োজনীয় জিনিস ছোট একটা ট্রলিতে নিয়ে নিচে চলে আসে। নির্বাণ নেই এখানে, আজ শুক্রবার হওয়াতে সবাই বাসায় আছে। একান্ত আমেনা খাতুনের পাশে বসে আছে। সানায়া সবার কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে আসে। তবে অদ্ভুত ব্যাপার হলো, সানায়া আগে বাড়ি গেলে আমেনা খাতুন মুখ ভেঙচি কেটে বলতো আপদ বিধায় হচ্ছে। কিন্তু এবার উল্টো হয়েছে, তিনি মুচকি হেসে বলেছে সাবধানে যাস আর তাড়াতাড়ি ফিরে আসিস। কি অবাক করা কাণ্ড! সবাই অবাক হয়েছে। সানায়া এসব ভাবতে ভাবতে এসে নির্বাণের পাশে সিটি বসে পড়ে। নির্বাণ একবার আওর চোখে তাকিয়ে গাড়ি স্টার্ট দেয়। গাড়ি চলছে নিজ গন্তব্যে। নির্বাণ এক মনে ড্রাইভ করছে। এমন একটা ভাব যেন সে ছাড়া এই গাড়িতে কেউ নেই। সানায়া একটু পর পর পাশে বসা সুদর্শন গম্ভীর পুরুষটার দিকে তাকাচ্ছে। সানায়ার কাণ্ড দেখে এদিকে নির্বাণ মনে মনে বেশ খুশি। যাক, তবে এই মেয়েও তার প্রেমে পড়ল। তবে আজ না হয় একটু বোঝাপড়া করিয়ে নেয়া যাবে হবু শ্বশুরের সাথে। এসব ভাবতে ভাবতে নির্বাণ হঠাৎ করে গাড়ি ব্রেক কষে। সানায়া ভ্রু কুঁচকে তাকায় পাশে বসা নির্বাণের দিকে। নির্বাণ গাড়ি থামিয়ে মিনিটখানেক সময় চুপ করে চোখ বন্ধ করে রাখে। সানায়ার কিছু বোধগম্য হচ্ছে না। এই মাঝপথে এমন নির্জন পরিবেশে গাড়ি কেন থামিয়েছে এই পাষাণ পুরুষ? আচ্ছা, উনি কি জেনে গিয়েছে যে আমি ওনাকে ভালোবাসি? তাই মেরে গুম টুম করে দিবে না তো? সানায়ার এত সব ভাবনার ছেদ ঘটে কোমরে শীতল হাতের স্পর্শ পেয়ে। সানায়া তক্ষুনি জমে গেল। চোখ তুলে পিটপিট করে নির্বাণের দিকে তাকিয়ে আবারও চোখ বন্ধ করে নেয়। নির্বাণ তাকিয়ে আছে মুগ্ধ নয়নে। সানায়া চোখ বন্ধ অবস্থায় কাপা কাপা ঠোঁটে বলে উঠে, কি ক? কিন্তু সবটা বলা হয় না। নির্বাণ এক ঝটকায় সানায়াকে নিজের কোলে উপর নিয়ে নেয়। নিজের বাম হাতের তর্জনী আঙ্গুল সানায়া ঠোঁটের উপর রেখে ফিসফিস করে বলে উঠল, হুসস, কোনো কথা না, আমি বলবো আজ, তুই শুধু জবাব দিবি। সানায়া চোখ বন্ধ রাখা অবস্থাতে দুদিকে মাথা নাড়ে, যার অর্থ ঠিক আছে। যদি আমাকে নিয়ে কখনো কোনো কথা কেউ কিছু জিজ্ঞেস করে তার উত্তর দিতে পারবি। সানায়া ঝট করে চোখ খোলে নির্বাণের দিকে তাকায়। কিছু ছিল একটা এই পাষাণ পুরুষের কণ্ঠে। কিন্তু কি? সানায়া চুপ থাকে। মেয়ে ছোট, মস্তিষ্ক এত ঘুরিয়ে পেঁচিয়ে প্রশ্নের উত্তর সংগ্রহ করতে পারে না। নির্বাণ হাসে, ঠোঁট এলিয়ে হাসে। সে জানে তার প্রেয়সীর কাছে এই প্রশ্ন অনেক জটিল। তাই আরও সহজ করতে বলে উঠে, আচ্ছা, যদি কখনো এমন পরিস্থিতি আসে যে তোর পরিবার তোর ভালোবাসার মানুষটাকে মেনে নিল না, তখন তোকে যে কোনো একজনকে বেছে নিতে হবে। তোর পরিবার নয়তো ভালোবাসার মানুষ। তখন তুই কাকে নিবি? নির্বাণ কথাটা শেষ করার সঙ্গে সঙ্গে সানায়া নির্বাণের গলা জড়িয়ে ধরে ফুঁপিয়ে কেঁদে উঠে। আপনি এমন কেন বলছেন? আমি আপনাদের সবাইকে চাই। নির্বাণ চোখ বন্ধ করে নেয়।
এই প্রথম এই মেয়েটা নিজ ইচ্ছে এতটা সন্নিকটে এসছি নির্ভানের। নির্ভান কখনো না নিজে এতটা কাছে গিয়েছে, না কখনো প্রেয়সীকে আসতে দিয়েছে। সব সময় দূরে দূরে থেকেছে। কারণটা হলো এই মেয়ের নিকটে এলেই এই পাষাণ পুরুষের সব এলোমেলো লাগে। নিজের মন সত্তা এই মেয়েকে বড্ড চায়। তাই তো এতটা ভালোবাসার পরেও না মুখে বলেছে আর না কাছে এসছে, বরং আরও দূরে গিয়েছে। মিথ্যা বলে বাড়ি থেকে অন্য ফ্ল্যাটে থেকেছে, হয়তো কারোর কথা রাখতে। তবে লাভটা তারই হয়েছে। নয়তো সত্যি কখনো হয়তো অঘটন ঘটে যেত। তোর মাথা ঠিক আছে? তুই আমাকে কেন জড়িয়ে ধরেছিস? তুই কি আমাকে ভালোবাসিস নাকি? নির্ভানের কথায় সানায়া সাথে সাথে বলে উঠে, হ্যাঁ, আমি এতটুকুও বলেই চুপ করে যায় সানায়া। কি বলতে যাচ্ছিল বুঝতে পেরে নির্ভানকে ছেড়ে দিয়ে আগের অবস্থায় ফিরে আসে। হাতের তালুর সাহায্যে চোখের পানি মুছে নেই। নির্ভান তখনও চাতক পাখির ন্যায় তাকিয়ে থাকে। আপনি জানেন সানায়া ভাইয়াকে ভালোবাসে একান্ত ভাই। একান্ত সোফায় বসে ল্যাপটপে কিছু করছিল। কিন্তু হঠাৎ আফির কথায় চমকে উঠে একান্ত। অবাক নয়নে তাকিয়ে বলে উঠে, তুই মিথ্যা বলছিস না? যা সত্যি তাই বলছি। তাছাড়া আমার মিথ্যা বলে লাভ? একান্ত চুপচাপ নিচের দিকে তাকিয়ে থাকে। সে ভীষণ কষ্ট পেয়েছে। চোখ দিয়ে টপ টপ করে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ে। সে ভালোবেসেছে ঠিক, কিন্তু দূর থেকে। কিন্তু তার এই দূর থেকে ভালোবাসা যে তার প্রেয়সীর হৃদয়ে অবধি পৌঁছাবে না, সে সেটা কখনো চিন্তাও করেনি। কিন্তু যদি আফির কথা সত্যি হয় তবে সে কোনো অভিযোগ করবে না। চুপচাপ সরে যাবে তাদের মধ্যে থেকে। কারণ ভালোবাসার মানুষ ভালো থাকুক, আমরা এটাই চাই। আর যদি সেটা অন্য কারোর বুকে মাথা রেখে ভালো থাকে তাহলে তা কেন নষ্ট করব আমরা? কারণ আমাদের একটাই চাও, সকল ভালোবাসার মানুষ ভালো থাকুক। এসব ভেবেই একান্ত চোখের জল মুছে উঠে এগিয়ে আসে আফির নিকট। একদম বরাবর দাঁড়ায় মেয়েটার। একান্ত কিছু দেখছে সামনে দাঁড়ানো সপ্তদশী কন্যা আফির চোখে। যা দেখে মুচকি হাসে একান্ত। আমি অতটাও খারাপ নয় যে ভালোবাসার মানুষটার ভালো থাকা ছিনিয়ে নেব। আপনি বলেছিলেন আপনার মেয়ে আমাকে কখনো ভালোবাসবে না। আর যদি বাসে তো আপনি নিজ থেকে আমাদের বিয়ে দেবেন। মনে আছে? সালাউদ্দিন রহমান কিছুটা থমথমে মুখ করে নেয়। মনে মনে ভাবে ছেলেটা বড় বেহায়া। কিভাবে নিজের খালুর সাথে কথা বলছে। লাজ লজ্জা সব খেয়েছে। আমি কিন্তু আপনার মেয়ে পেছনে ঘুরিনি, ওর আশেপাশেও থাকিনি। চাইলে জিজ্ঞেস করে নিবেন। কিনি কথা হচ্ছে দুজনের। কথাটা বলতে বলতে রান্নাঘর থেকে লিভিং রুমে আসে শারমিন রহমান। তোমাকে শাশুড়ি বানানোর প্ল্যানিং করছি, এসো তুমিও বসো। নির্ভানের পাশে বসতে ইশারা করে কথাটা বলে শারমিন রহমানকে। তিনি হেসে নির্ভানের পাশে বসে, তুই তো এখনো কিছু খেলি না। খাবো তো, এক্কেবারে পার্মানেন্ট হই। তারপর পরের কথাটা সালাউদ্দিন রহমানের দিকে তাকিয়ে বলে উঠে। শারমিন রহমান ভ্রু কুঁচকে আসে। তিনি বুঝতে পারছে না কিছু, কিন্তু মুখ খোলে কিছু জিজ্ঞেস করার আগেই নির্ভান বলে উঠে, আজ তাহলে উঠি। যেতে যেতে তো আবার রাত হবে। সালাউদ্দিন রহমান বিদায় দিয়ে রুমে চলে যায়। এই ছেলেকে তিনি অজানা কারণে সহ্য করতে পারে না। বিদায় হলে বাঁচে। শারমিন রহমান বোনের ছেলের পেছনে পেছনে মেইন দরজা অবধি আসার পর নির্ভান আমতা আমতা করে বলে উঠে, মনি তুমি যাও, এই ঠান্ডায় আর বেরুতে হবে না। তিনি কি বুঝলেন কে জানে। মুচকি হেসে নির্ভানের থুতনিতে হাত রেখে কপালে চুমু খেয়ে সাবধানে যাওয়ার কথা বলে ভিতরে চলে গেল। নির্ভান ফোঁস করে দম ফেলে। সেহেরকে আসার সময় যে চকলেট এনেছে
সেগুলো সেহেরের হাতে দিয়ে বলেছি। নির্বাণ যখন চলে যাবে তখন যেন কোনোভাবে সানায়াকে বাড়ির বাহিরে উঠানে আসতে বলে। আর সেহের চোখের ইশারা একটু আগে বুঝিয়েছে সানায়াকে উঠানে রেখে এসছে। কিন্তু সমস্যা হলো শারমিন রহমান। তাই তো মিথ্যা বলতে হলো। নির্বাণ দীর্ঘ শ্বাস ফেলে বাড়ি থেকে বেরিয়ে এসেই দেখো সানায়া উঠানের ডান পাশে এক কোণায় দাঁড়িয়ে, গায়ে শুধু একটা চাদর জড়ানো, ওড়নাবিহীন, পেছনে থেকে ছোট ছোট চুলে ঢেকে থাকা সুন্দর ঘাড়টা বেশ মোহনীয় লাগছে নির্বাণের নিকট। কিন্তু সানায়ার সাথে দুটি মেয়ে দেখে দৃষ্টি সংযুক্ত করে। সানায়া মেয়ে দুইটার সাথে হেসে কথা বলছে। দেখেই বোঝা যাচ্ছে অনেক দিন পর সমবয়সীদের সাথে কথা বলতে পেরে মেয়েটা বেশ খুশি। নির্বাণ একটু এগিয়ে যেতেই মেয়ে দুইটি থমথমে মুখ করে টিন দিয়ে বেরিয়ে দিয়ে গেইট করে রাখা দরজা দিয়ে বেরিয়ে গেল। যাওয়ার সময় ফিসফিস করে কিছু বলা বলি করছিল, কিন্তু নির্বাণ সেদিকে নজর নেই। সে তো হালকা কুয়াশার মাঝে দাঁড়িয়ে থাকা তার প্রেয়সীকে দেখতে ব্যস্ত। 3টা দিন দেখা পাবে না ভাবতেই বুকে চিনচিন ব্যথা অনুভব করে। আচ্ছা, তা কি সামনে মাথা নুইয়ে দাঁড়িয়ে থাকা অষ্টাদশী কন্যা অনুভব করে? পরক্ষণেই ভাবে কি অদ্ভুত ভাবনা, যেখানে আজও মেয়েটা চোখ দেখে বুঝতে পারে না, কথার মানে বুঝে না, ওকে কেউ ভীষণ ভালোবাসে, গভীরভাবে চায় তার জীবনে। সেখানে বুকের মধ্যে হওয়া তীব্র যন্ত্রণা কি করে বুঝতে পারবে? 3 দিন পর এসে নিয়ে যাব। তৈরি থেকো। লিটল ওমেন। কি ছিল লাস্ট 4টি শব্দে? সানায়ার সারা শরীর অবশ হয়ে এলো। মাথা তুলে পিটপিট করে সামনে তাকিয়ে দেখল নির্বাণ চলে গিয়েছে বাড়ির বাহিরে। রাস্তায় দাঁড়িয়ে থাকা তার দামি কারটায় উঠে সাই সাই করে চলে গেল মুহূর্তের মধ্যে। সানায়ার কিছু বোধগম্য হল না। শুধু নির্বাণের লাস্ট বলা কথাটা বারবার কানে বাজচ্ছে, তৈরি থেকো লিটল ওমেন। আমি চাই না আপনি কষ্ট পান। তাই তো আগে আগে বলে দিয়েছি, যাতে করে আপনি নিজেকে সামলে নিতে পারেন। কথাগুলো বিড়বিড় করতে করতে আফি একান্তর পেছনে পেছনে ছাদের উদ্দেশ্য হাঁটা ধরে। একান্ত দাঁড়িয়ে আছে, রেলিং একটা পা তুলে রেখে, আরেক হাতে সিগারেট ফুঁকে যাচ্ছে। আফির ভীষণ কষ্ট হচ্ছে এই তামাটে বর্ণের সুন্দর সুশ্রী রূপে যুবকের এমন আচরণে। অথচ এই কষ্ট যাকে ঘিরে সে তার ছিটেফোঁটাও জানে না। কিন্তু তাকে কেন্দ্র করে দুইটা মানবী ভীষণ কষ্ট পাচ্ছে। একজন ভালোবাসার মানুষটা অন্য কাউকে ভালোবাসে তাকে পাবে না জেনে, আর অপর জন ভালোবাসা মানুষটার না পাওয়া ভালোবাসার কষ্টে নিজেও কষ্ট পাচ্ছে। কি অদ্ভুত আমরা মানব জাতি! আমরা যাকে একবার মন থেকে ভালোবেসে অনুভব করতে পারি তার কষ্টটাও ঠিক একইভাবে অনুভব করি। প্লিজ এসব খাবেন না। আমার কষ্ট হচ্ছে একান্ত ভাই। তোর কেন কষ্ট হচ্ছে পুচকে? আরে তুই কাঁদছি কেন? আচ্ছা আচ্ছা যা, সিগারেট ফেলে দিলাম। প্লিজ তুই তাও কান্না অফ কর। হঠাৎ আফির কণ্ঠে চমকে উঠে একান্ত। কিন্তু মেয়েটাকে কাঁদতে দেখে কেন জানি ওর মোটেও ভালো লাগছে না। বুকে আবারও কেমন শূন্য অনুভব করছে। কিন্তু একান্ত সে সব আর বেশি ভাবে না। হুট করেই জড়িয়ে ধরে সামনে থাকা কান্নারত আফিকে। আফি চমকে উঠে। মুহূর্তের মাঝে কান্না বন্ধ হয়ে আসে। অনুভূতিহীন হয়ে মিশে থাকে একান্তর বুকে। তুমি কথা বলে নিও তোমার ভাইয়ের সাথে। বিয়ে করতে চাই আমি। সুমাইয়া বেগম ভীতু দৃষ্টিতে একবার স্বামী তো একবার ছেলে তো আর একবার শাশুড়ির মুখ পানে তাকাচ্ছে। একান্ত আর আফি নির্বিকার। নিজাম উদ্দিন মুখের খাবারটুকু শেষ করে মায়ের দিকে একবার আওর চোখে তাকিয়ে ছেলের দিকে পূর্ণ দৃষ্টি রেখে বলে উঠে, আমরা মনে হয় এর থেকে ভালো পরিবারের ওর বিয়ে দিতে পারবে ওর পরিবার। ছেলের কথায় আমেনা খাতুন মুখ ভেঙচি কেটে বলে, চামড়া সাদা হইলেই চলে না, গুণ লাগে। মূলা চামড়াও তো সাদা, কিন্তু এই তরকারি কেউ পছন্দ করে না। এই মাইয়ার এমন কি গুণ আছে? তাছাড়া আমি এই বিয়েতে রাজি নয়।
আমি বিয়ে করলে ওকেই করব। তুমি না মানলেও করব, মানলেও করব। আর গুণ আছে কিনা সেটা আমার জিনিস, আমি ভালো করে জানি। আর তোমাদের সমস্যা হলে আমি এই বাড়িতে আসব না। নির্বাণ কথাগুলো বলেই পানির গ্লাসটা নিচে ফেলে দিয়ে হনহনিয়ে সিঁড়ি দিয়ে উপর নিজের রুমে চলে আসে। আর পেছনে থেকে আমেনা খাতুন নেকা কান্না করতে করতে জোরে জোরে বলে উঠে, দেখলি আমি কইছি না এই পোলা বিয়ে করলে বউ পাগল হইব। আমার কথা মিলাই নিস। আপনার কাছে এটা বউ পাগল হলেও আম্মা এটা আমার ছেলের ভালোবাসা, আমি বলবো। আমি অন্তত আমার ছেলেকে আপনার ছেলের মতো করে মানুষ করিনি। আর আপনাদের আপত্তি থাকলে আমি নিজে ওদের বিয়ে দিয়ে এ বাড়ি ছেড়ে চলে যাব। কথাগুলো বলতে বলতে সুমাইয়া বেগম কান্না করে দিলেন। তারপর নিজেও চেয়ার ছেড়ে শাড়ির আঁচল মুখে গুজে রুমে চলে যায়। নিজাম উদ্দিন স্তব্ধ। আমেনা খাতুন রাগে ফোঁস ফোঁস করছে। আফি মায়ের মুখ আজ প্রথম বাবা দাদির মুখের উপর কথা বলতে দেখল। কিন্তু কখনো ভাবেনি তার মা এতটা কষ্ট বুকে চেপে আছে। আর তার দাদি এতটা জঘন্য। নিজাম উদ্দিন চুপচাপ খাবার থালায় পানি ঢেলে উঠে পড়ে। সত্যি কি তিনি তার প্রিয়তমা স্ত্রীকে অনেকটা অবহেলা করে ফেলেছে? মায়ের কথা রাখতে গিয়ে নিজাম উদ্দিন সেই রাতেই কথা বলে ভাইরা সালাউদ্দিন এর সঙ্গে। নিজের ছেলের জন্য সানায়াকে চেয়ে আবদার করে বসে। সালাউদ্দিন বউয়ের বড় বোনের স্বামীর এমন আবদার ফিরিয়ে দিতে পারে না, মেনে নেন। আর তিনি জানে তার মেয়েকে নির্বাণ প্রচুর পরিমাণ ভালোবাসে। কিন্তু তিনি কোথাও একটা গিয়ে বাধা পড়ে যায়। হয়তো গরিব মধ্যবিত্তেদের বড় লোকরা মানুষ মনে করে না, যেমনটা আমেনা খাতুনও করে না। তিনি দেখেছে তার বউয়ের বড় বোন কতটা লাঞ্ছনা মধ্যে দিয়ে সংসার করেছে। মধ্যবিত্ত পরিবারের মেয়ে হওয়ার দরুনে সেখানে তার মেয়েকে দিতে মন সায় দিচ্ছিল না। আজ থেকে ১.৫ বছর আগে নির্বাণ চেয়েছিল সানায়াকে, কিন্তু তিনি সোজাসাপটা উত্তর বলেছে। তিনি তার মেয়েকে এমন পরিবারের কিছুতেই বিয়ে দেবে না, যেখানে তার পরিবার আর তার বউয়ের বড় বোন রূপে তারও বোন, সেখানে ওনার এতটা কষ্ট, সেখানে দেখে জেনে শুনে নিজের রাজকন্যাকে কি করে পাঠায়। কিন্তু নির্বাণের জোড়া জুড়িতে তিনি শর্ত দিয়েছিলেন, যদি ওনার মেয়েও কোনো দিন নির্বাণকে ভালোবাসে তবে সে নিজ ইচ্ছে বিয়ে দেবে। আপনি কোথায় নির্বাণ ভাই? আমার দমবন্ধ লাগছে। প্লিজ এখান থেকে নিয়ে যান আমাকে। কথাগুলো বলতে বলতে শব্দ করে কেঁদে ফেলে সানায়া। আজ ৩ দিন হয়েছে আজ নির্বাণ এসে নিয়ে যাওয়ার কথা সানায়াকে, কিন্তু নির্বাণের কোনো খোঁজ নেই। আর তার মা একটু আগেই একটা শাড়ি হাতে ধরিয়ে দিয়ে বলেছে দুপুর পাত্রপক্ষ তাকে দেখতে আসবে। সে যেন রেডি হয়ে চুপচাপ চলে আসে লিভিং রুমে। এখন বেলা ১১টা বাজে। কাল থেকেই বাড়িতে বেশ আয়োজন চলছে, সাথে ঘর বাড়ি ঝাড় মুছা। সানায়ার তক্ষুনি সন্দেহ হয়েছে। আর তার মাকে জিজ্ঞেস করেছিল, কিন্তু শারমিন রহমান বলেছে এমনি পরিষ্কার করছে, সব ময়লা হয়ে আছে তাই। কিন্তু সানায়া এখন বুঝতে পারছে তার মা তাকে মিথ্যা বলেছে। সানায়া এসব ভাবতে ভাবতে শাড়িটা বুকে নিয়ে বালিশে হেলান দিয়ে ঘুমিয়ে পড়ে। আফি রেডি হচ্ছে। একমাত্র ভাইয়ের বিয়ে বলে কথা। আর কেউ বলুক বা না জানুক, সে তো জানে আজ তার ভাই বিয়ে করে বউ নিয়ে বাড়ি ফিরবে। আফি লম্বা কালো একটা গ্রাউন্ড পরে রেডি হচ্ছে। চোখে হালকা কাজল দিয়ে একটু লিপস্টিক লাগিয়ে হালকা সাজুগুজু করে আফি ওড়নাটা নিয়ে বেরুবে, তার আগেই একান্তর গলা শোনা গেল, এই পুচকে আর কতক্ষণ লাগবে তোর? মামনি ডাক। নিজের হাতে ঘড়ির ফিতা বাঁধতে বাঁধতে কক্ষে প্রবেশ করে কথাগুলো বলছিল একান্ত। কিন্তু এই পুচকে আফির দিকে সম্পূর্ণ দৃষ্টি দিতে আর সবটা কথা শেষ করা হয় না। ঠোঁটে হালকা গোলাপি রঙের লিপস্টিক, কালো জামা, কালো মণির একজোড়া বড় বড় চোখ, অসম্ভব সুন্দর লাগছে এই ছোট্ট আফিকে একান্তর নিকট। আমার শেষ। চলুন। আফির কথায় সম্মতি ফিরে পায় একান্ত। আফি ঠোঁট টিপে হাসছে, যা দেখে একান্ত একটু অপ্রস্তুত হয়ে পড়ে।
বাম হাত মাথার পেছনে রেখে চুলগুলো হাতের মুঠো করে নিয়ে মুচকি হাসে। এত সাজবার কি দরকার ছিল? বিয়ে তোর না সানায়ার? একান্ত ভ্রু কুঁচকে জিজ্ঞেস করে। আফি অবাক হয়, মুখ হা করে জবাব দেয়, কই বেশি সাজলাম, শুধু কাজল আর একটু ঠ। এই চুপ কর মেয়ে, আর চল। আফির কথা না শুনেই একান্ত আমতা আমতা করে বলে উঠে, এই মেয়েকে দেখেই আজ বুকের ভেতর কেমন কেমন করছে। আর এত গভীর কথা শুনে নিজেকে পুরো পাগল করার কেন মানেই হয় না। এসব ভাবতে ভাবতে একান্ত রুম থেকে বেরিয়ে যায়। পেছনে পেছনে আফিও আসে। তারপর সবাই সানায়াদের বাড়ির উদ্দেশ্য যাত্রা শুরু করে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো নির্বাণ যাচ্ছে না। বুঝলে সালাউদ্দিন, আমি তোমার বড় বোন সমতুল্য সুমুকে যেভাবে রেখেছি তোমার মেয়েকে আমি তার ছিটেফোঁটা কষ্টের আঁচও লাগতে দেব না। আমার ছেলের হয়ে আমি কথা দিলাম আমার মেয়ে করে রাখব। নিজাম উদ্দিন কথাগুলো বলেই পাশে বসা স্ত্রীর দিকে তাকাল। সুমাইয়া বেগম বোনের সাথে আলাপ জমিয়েছে। কতদিন পর দেখা। একান্ত উঠানে সেহেরের সাথে আছে। আফি গিয়েছে সানায়ার রুমে। আমেনা খাতুন বসে বসে পান চিবুচ্ছে। একটু পর সেহের আর একান্ত স্বামীর সহ বাড়ির ভিতরে প্রবেশ করে নির্বাণ। কালো স্যুট কলসু বেশ লাগছে দেখতে। যা দেখে আমেনা খাতুন নাতির এক দফা প্রশংসা মনে মনে সেরে নিলেন। তবে মনে মনে সানায়াকেও গালি লাগাতে ভুলে না। এই সাদা চামড়ার মেয়েটা তার এমন গুণ রূপে ভারভুর নাতি সুদর্শন, আর এই মেয়ে অকর্মাঢ্যে কি এত সুন্দর জামাই পাবে ভাবতেই আমেনা খাতুন বুকে ব্যথা শুরু হয়। নির্বাণ সহ এসে সোফায় বসে সবাই বেশ আলাপ জমিয়েছে। এর মধ্যে দেখা গেল পশ্চিম দিকের করিডোর দিয়ে লিভিং রুম 2 জন রমণীর আগমন। একজন শাড়ি পরিহিত নারীকে সপ্তদশী কন্যা আফি ধরে নিয়ে আসছে। শারমিন রহমান উঠে এগিয়ে গিয়ে এনে মেয়েকে পাশে বসায়। সানায়া চুপচাপ বসে পড়ে, কিন্তু চীনা পরিচিত গন্ধ নাকে ভেসে আসতেই ও চোখ তুলে সামনে তাকিয়ে দেখতে পেল নির্বাণ তার বরাবর ওপাশের সিঙ্গেল সোফাটা বসে আছে। সানায়া মুহূর্তের মধ্যে স্তব্ধ হয়ে গেল। হাট মনে হয় সেকেন্ডের জন্য থেমে গিয়েছে। সাথে খুশিতে চোখ চিকচিক করে উঠে। ঠোঁটের কোণায় হাসির রেখে দেখা দিল। ও একটু আগে আফিকে জড়িয়ে ধরে সে কি কান্নাটাই না কাঁদল। আফিকে বারবার বলেছিল যেন নির্বাণ ভাইয়ের সঙ্গে একবার যোগাযোগ করার ব্যবস্থা করে দেয়। আর আফিটাই কেমন একবার বলেও নি যে নির্বাণ ভাই আসবে। আচ্ছা, তার থেকেও বড় কথা, পাত্রপক্ষ এখনো আসেনি কেন? নাকি আসবে না? আচ্ছা, নির্বাণ ভাই কি কিছু করেছে? সানায়ার ভাবনার মাঝে সুমাইয়া বেগম বলে উঠে, ওরা দুজন যদি আলাদা। মা, আমার মিটিং আছে, যা করার তাড়াতাড়ি করো। সুমাইয়া বেগম আর কিছু বলে না। সালাউদ্দিন রহমান কল করে কাউকে। কথা বলে ফোন রাখার মিনিট 10 পর 2-3 জন মুরব্বি আর একজন টুপি মাথায় সাদা পাঞ্জাবি পরা লোক বাড়ির ভেতরে আসে। তাদের বসার ব্যবস্থা করে নির্বাণ আর সানায়াকে একসাথে বসানো হয়। সানায়ার মাথায় তখনও কিছু ঢুকছে না। আসার কথা তো পাত্রপক্ষ, আর তাকেই বা কেন নির্বাণের পাশে বসানো হলো? আর সামনে বসা লোকটাকে দেখে তো কাজী মনে হচ্ছে। তবে কি তার বিয়ে এই পাষাণ পুরুষের সাথেই হবে? সানায়া কি খুশি হবে, না ভয় পাবে, নাকি লজ্জা বুঝতে পারছে না। ওর ভাবনার মাঝেই সব কথা কাজী সাহেবের সাথে শেষ করে নিলেন সামির আর নিজাম উদ্দিন। তিনিও সব ঠিকঠাক মতো কাগজে লিখে বিয়ে পড়ানো শুরু করে। সানায়া তখনও নির্বিকার বসে। কিছুক্ষণ সময় ব্যবধানে নির্বাণের নামে নিজেকে লিখে দিল সানায়া। সুন্দর পবিত্র বন্ধে আবদ্ধ হয়ে গেল একে অপরের মাঝে। এত কিছুর মাঝে একটা ব্যক্তি এখানে অনুপস্থিত, সেটা কারোর চোখে না পড়লেও আফির চোখে ঠিক ধরা পড়ে। আফি সানায়ার পেছনে থেকে আলগোছে সরে বাহিরে উঠানে চলে আসে। সন্ধ্যা হয়ে এসেছে, যার ফলে বাহিরে হালকা অন্ধকার। সাথে রয়েছে সারা দিন ঘিরে থাকা কুয়াশা।
কিন্তু এই আবছা আলোর মধ্যে আফির চোখে যায় উঠানের এক কোণায় দাঁড়িয়ে মিটমিট করে জ্বলেতে থাকা সিগারেট মালিককে। আফি আস্তে করে এগিয়ে গিয়ে একান্তর হাত থেকে সিগারেট টানিয়ে নিজের মুখে পুরে নিল। আর সাথে সাথে কাশি উঠে গলা জলে, চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। একান্ত হতভম্ব, হঠাৎ কি থেকে কি হয়ে গেল বুঝতে সেকেন্ডের মতো সময় লাগে। বুঝতে পেরে আফির হাত থেকে টেনে নিয়ে সিগারেটটা ফেলে দিয়ে ঠাস করে একটা চড় বসিয়ে দেয় আফির গালে। আফি তখনও কেসেই যাচ্ছে। একান্ত কি করবে বুঝতে পারছে না। চারদিকে চোখ বুলিয়ে দেখা মিলে একটা ছোট গোসলখানা আছে। একান্ত এক দৌড়ে গিয়ে সেখান থেকে মগে করে পানি আনে। আফির মুখে নিজের হাতে পানি ঢালে। এই মেয়েটার কষ্ট কেন যেন সহ্য হয় না ওর। কিন্তু কেন? ও তো সানায়াকে ভালোবাসে। আফির কাজ চলে যায়, কিন্তু গলাটা কেমন করছে। এর মধ্যে গালটাও বেশ জ্বলছে। থাপ্পড়টা লেগেছে বটে। আফি চাদরটা টেনেটুনে ঠিক করে মাথাটা একটু উঁচু করে সামনে সুদর্শন যুবকটার দিকে তাকিয়ে চোখ বন্ধ করে তপ্ত শ্বাস ফেলে। কষ্ট হয়, ভীষণ কষ্ট হয় এভাবে এই শক্ত মানুষটাকে কষ্ট কাঁদতে দেখলে, কিন্তু কিছু করার নেই। যদি সানায়া নির্ভান ভাইকে ভালো না বাসত তবে অবশ্যই আফি একটা কিছু ব্যবস্থা না হয় করত। কিন্তু সানায়া তো চায় না একান্ত ভাইকে। আফির দিকে একবার আওর চোখে তাকিয়ে একান্ত ব্লেজারটা এক হাতে টেনে ঠিক করতে করতে জিজ্ঞেস করে, যা পারিস না সেটা করতে যাস কেন? আপনি কেন খান? আমি আমার কষ্ট দূর করতে খাই। আমিও খেতে খেতে শিখে যাব। আর আমার কষ্ট দূর করতে পারব। আমি বলছিলাম কি আজ রাতটা না হয় এখানে রয়ে গেল ভালো হতো। না খালামণি, সম্ভব না। আমার একটা ইম্পর্ট্যান্ট মিটিং আছে রাত 8টায়। আমি গিয়ে মিটিং উপস্থিত হতে হবে। আর কেউ কিছু বলে না। নির্ভানের মা সুমাইয়া বেগম ছোট বোনকে সান্ত্বনা দেয়। তিনি বিয়ে পোড়ানোর সময় ছিল না, এখানে রান্না ঘরে ছিল। কিন্তু বিয়ে শেষ হওয়ার পর সেখান থেকে এসে ছেলের এমন কথায় আর কিছু বলার মতো খুঁজে পায় না। নিজাম উদ্দিনও স্ত্রীকে ইশারায় বুঝিয়ে দেয় ছেলে যা বলছে তাই করতে। নির্ভান সবার কাছে বিদায় নিয়ে সামিরকে সঙ্গে নিয়ে গাড়িতে বসে পড়ে। সামির ড্রাইভিং সিটে, নির্ভান পেছনে। এদিকে সানায়ার অবস্থা করুণ, কান্না করতে করতে বেহাল অবস্থা। যেই মায়ের জন্য দুপুরে না, শুধু দুপুরে না, আধ ঘন্টা আগে মনে অভিমানে পাহাড় হয়েছিল, এখন সেই মাকে জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদেই যাচ্ছে। সালাউদ্দিন রহমান মেয়েকে জড়িয়ে কেঁদেছে। এখন তিনি রুমে চলে গিয়েছে। হয়তো পুরুষ মানুষের দুর্বলা দেখাতে নেই। সেহের বোনের কোমর জড়িয়ে ধরে হেঁচকি তুলে কান্না করছে। আজ 2 বছর হয় বোনকে ঠিক মতো কাছে পায় না। কিন্তু এতদিন তো আশায় থাকত তার বোন লেখাপড়া শেষ ফিরে আসবে, তবে আজ বোনের বিয়ে হয়ে যাওয়ায় বুঝতে পারছে বোন তার চিরজীবনের জন্য পর হচ্ছে। আজ থেকে বোন তার এ বাড়ির অতিথি মাত্র। 7 বছর বয়স, এতটুকু বোঝার জ্ঞান সেহেরের হয়েছে। সে লেখাপড়াও বেশ ভালো। সানায়া ভাইকে জড়িয়ে ধরে অনেক কাঁদে। তারপর আফি ওকে নিয়ে বাড়ি হতে বেরিয়ে আসে। সবার পেছনে একান্ত। ও ধ্যান এদিকে নেই, এত মানুষের ভিড়ে ও মন ভাবতে ব্যস্ত। একান্ত ভাবছে, মন মস্তিষ্ক সব কাজে লাগিয়ে ভাবছে। আদৌ কোনো দিন সানায়াকে ভালোবেসেছে ছিল? আফি যখনই কাঁদে ওর অন্তর পুড়ে। কিন্তু সানায়া এত কান্না করছে, কিন্তু ওর খারাপ লাগছে। তবে আফির কান্নারত আঁখি, ভেজা চোখের পাপড়ি আর মলিন মুখ দেখলে যতটা কষ্ট হয় তার ছিটে ফোঁটাও অনুভব হচ্ছে না। তবে কি ও কোনো দিন সানায়াকে ভালোবাসেনি? শুধু মোহ, আবেগ আর ভালো লাগা ছিল। আর আফিকেও? না না, আর ভাবতে পারে না একান্ত। জলদি পা চালিয়ে অন্য গাড়ির ড্রাইভিং সিটে গিয়ে বসে পড়ে। আফি সানায়াকে দিয়ে নির্ভানের গাড়িতে দিয়ে এসে একান্তর পাশে বসে যায়। ততক্ষণে আমেনা খাতুন, নিজাম উদ্দিন, সুমাইয়া বেগম এসে গাড়িতে বসে আছে। একান্তকে নিজাম উদ্দিন বলে গাড়ি ছাড়তে আর তারা আগে আগে চলে যায়।
নির্বাণ গাড়িতে বসে শারমিন রহমানের হাতের উপর হাত রেখে আশ্বাস দিয়ে বলে উঠে, আমি আমার সবটা দিয়ে ওকে ভালো রাখার চেষ্টা করব, কথা দিলাম। শারমিন রহমান চোখে জল নিয়ে মুচকি হাসে। প্রশান্তির হাসি হেসে বলে উঠে, জানি তো আমি আমার আব্বা জানকে বিশ্বাস করি। আর তাই তো এত পরিশ্রম। সোজা সামনে সামির। আর গাড়ির গতি একটু আস্তে। আমার এখনো বাসর করা বাকি। শেষের কথাটুকু আস্তে বলে সামির আমতা আমতা করে বলে উঠে, 7:30 বাজে স্যার। 8টায় মিটিং আধ ঘন্টা পিছিয়ে দেও। নির্বাণের কথা শুনে সামির তৎক্ষণাৎ কানে ফোন চেপে অফিসে জানিয়ে দেয় স্যার আসতে লেট হবে। আর এদিকে সানায়া লজ্জা রংধনু রং ধারণ করছে। ছি, কি বলল একটু আগে নির্বাণ ভাই। যদিও সামির শুনতে পায়নি কথাটা, কারণ নির্বাণ লাস্ট কথাটা সানায়ার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলেছিল। সানায়া এসব ভাবছিল, কিন্তু হুট করে কোমর কারোর শীতল হাতের স্পর্শ কেঁপে উঠল। সানায়া তড়িৎ গতিতে ঘাড় ঘুরিয়ে চাইল পাশে বসা পাষাণ পুরুষটার দিকে। কিন্তু নির্বাণ এমন একটা ভাব নিয়ে সামনে তাকিয়ে আছে যেন সে নাদান। সানায়া নিজের ডান হাতটা দিয়ে নির্বাণের বাম হাতটার উপর রেখে নির্বাণের শক্ত হাতটা সরানোর প্রয়াস চালাল। কিন্তু সে ব্যর্থ। নির্বাণ সানায়ার কাণ্ড এতক্ষণ পর্যবেক্ষণ করছিল। সানায়া যখন না পেরে অসহায় চোখে তাকায় নির্বাণের মুখের দিকে, নির্বাণ তখন ঠোঁটের কোণে মৃদু হাসি ঝুলিয়ে এক টানে সানায়াকে নিজের শক্ত উরুর উপর বসিয়ে দুই হাতে শক্ত করে সানায়ার কোমর জড়িয়ে ধরে নিজের বুকের সাথে চেপে ধরে। কানের পিঠে নিজের রুক্ষ ওষ্ঠজোড়া ছুঁয়ে দিয়ে ফিসফিস করে শুধালো, ভয় নেই সুন্দরী, কিছু করব না। আগামী 2 মাস আপনার ছুটি। রাত 9টা বাজে। সানায়াকে বাড়িতে রেখে নির্বাণ অফিস চলে গিয়েছে। সানায়া আগের ন্যায় আফির রুমে এসে ফ্রেশ হয়ে আগের ড্রেস পরে নিল। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে পড়তে বসেছিল। এর মধ্যে আফি এসে বলল খাবারের জন্য নিচে যেতে। সানায়া বইটা বন্ধ করে আফির সঙ্গে নিচে চলে আসে। খাবার পর্ব শেষ, সানায়া চলে যাচ্ছিল। কিন্তু হঠাৎ ওর মনে পড়ে ও এখন অতিথি নয়, এ বাড়ি বউ। নিজের এভাবে চলাফেরা সাজে না। উপর যেতে অগ্রসর হয়েও আর যায় না। ফিরে এসে কাজের লোকদের সাথে সাথে হাতে কাজ করতে থাকে। একান্ত আফি, নিজাম উদ্দিন, আমেনা খাতুন অনেক আগেই ডাইনিং ছেড়েছে। শুধু সুমাইয়া বেগম রান্না ঘরে কিছু করছিল। কিন্তু ফিরে এসে সানায়াকে কাজ করতে দেখে তিনি অবাক হয়। তড়িঘড়ি করে এসে হাত থেকে প্লেট ক্যারে নিতে নিতে বলে উঠে, তোকে এসব করতে কে বলেছে? আর তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই কি দেখছিলে? শেষের কথাগুলো কাজের লোকদের উদ্দেশ্য করে বলে উঠে। সবাই চুপচাপ মাথা নত করে দাঁড়িয়ে থাকে, তারা তো না করেছিল। কিন্তু সানায়া জোর করছিল বলেই তো দিল। সানায়ার খারাপ লাগে তাদের ভীতু অসহায়ত্ব মুখ দেখে। খালামণি, ওনারা দিতে চায়নি, আমি জোর করেছি। আর যেন না দেখে। আমি কি আর এখন এই বাড়িতে বেড়াতে এসছি যে কাজ করা যাবে না? সানায়ার কথার প্রেক্ষিতে সুমাইয়া বেগম সানায়াকে বুকে আগলে নেয়। মুচকি হেসে বলে উঠে, আমি যেই কষ্ট পেয়েছি, আমার ছেলের বউকে তার ছিটে ফোঁটাও পেতে দেব না। মেয়ে করে রাখব তোকে। আর এসব কাজ করার জন্য লোক আছে না। তুই আর কখনো এসব করবি না। তোর কাজ আমার ছেলেটাকে আগলে রাখা। তুই তো জানিস আমার ছেলেটা কত রাগী বদমেজাজি। তুমি চিন্তা করো না, এই পাষাণ বদমেজাজি তোমার ছেলেকে আমি ভালো করে নেব। মুচকি হেসে বলে উঠে সানায়া। তারপর সানায়াকে তিনি রুমে পাঠিয়ে দেয়। সানায়া আফির রুমে এসে ওয়াশরুম থেকে হালকা ফ্রেশ হয়ে এসে আফির পাশে বিছানায় শোয়ার সঙ্গে সঙ্গে আফি ধরফরিয়ে উঠে বসে নাকমুখ কুঁচকে বলে উঠে, তুমি আমার রুমে কি করো? মানে কি বলছি? আমি এই রুমে থাকবো না তো কই থাকবো? তোর মাথা ঠিক আছে?
হ্যাঁ, আমার মাথা ঠিক আছে। তোমারটা নেই। নয়তো বিয়ে হওয়ার পরও কেউ বরের রুম ছেড়ে বরের বোনের রুমে আসে। কথাটা বলতে বলতে আফি সানায়াকে ঠেলেঠুলে রুম থেকে বের করে দিল। তারপর দরজা বন্ধ করে দেয়। আর সানায়া বোকার মতো তাকিয়ে তাকিয়ে সব দেখে। আসলেই সানায়া ভাবেনি। কিন্তু এখন আফি যখন একবার বের করে দিয়েছে রুম থেকে, এখন বোম মারলেও দরজা খুলবে না। অগত্যা সানায়া পা টিপে টিপে নির্ভানের রুমের দিকে এগিয়ে এলো। এতক্ষণে নিশ্চয়ই নির্ভান ভাই এসে পড়েছে। এসব ভাবতে ভাবতে সানায়া নির্ভান নামক পাষাণ পুরুষের রুমের সামনে এসে দাঁড়াল। চলবে গল্প আমার হৃদয়ে তুই। সূচনা পর্ব। লেখনীতে জান্নাত সুলতান।